যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার মাঝেই উপসাগরীয় এলাকায় সামরিক তৎপরতা বাড়িয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে সক্ষমতা জানান দিয়েছে তেহরান। পবিত্র আল আকসা মসজিদে প্রবেশে ইমামের উপর নিষেধাজ্ঞা। রমজানের আগে মুসল্লিদের জন্য আরও বিধিনিষেধের পরিকল্পনা। ব্রাজিলে পর্দা উঠল ঐতিহ্যবাহী সাম্বা উৎসবের। নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সীদের অংশগ্রহণে 6 দিনে আয়োজিত হবে 4.5 শতাধিক প্যারেড। দর্শক সবাইকে আমন্ত্রণ। যমুনা আইডেস্কে শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। সুইজারল্যান্ডের জেনেভায় চলছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় পর্যায়ের বৈঠক। অংশ নিয়েছেন দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা। শান্তি আলোচনার তৎপরতার মাঝেই ইরানি ভূখণ্ডের কাছে ব্যাপক সামরিক তোড়জোড় অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে নতুন করে যুদ্ধবিমানের বহর পাঠিয়েছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে দুপক্ষ চুক্তিতে না পৌঁছতে পারলে আবারও পাল্টাপাল্টি হামলার শঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন ঘাঁটির সুরক্ষা নিশ্চিতে উপসাগরীয় অঞ্চলে ফাইটার জেটের নতুন বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে 18টি F-35 যুদ্ধবিমান সহ রয়েছে একাধিক কার্গো ও রিফুয়েলিং বিমান। নতুন এই বহরের গন্তব্য জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি। ইরান থেকে মাত্র 700 কিলোমিটার দূরে ওমান উপকূলে অবস্থান করছে রণতরী USS আব্রাহাম লিঙ্কন। 3টি ডিস্ট্রয়ার, 2টি দূরপাল্লার হামলার ক্ষমতাসম্পন্ন যুদ্ধজাহাজ রয়েছে স্ট্রাইক গ্রুপটিতে। সব মিলিয়ে ইরানের আশপাশে এখন মার্কিন নৌযানের সংখ্যা 12। আমরা পরোক্ষভাবে এই আলোচনায় অংশ নেব, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখা যাক কি হয়। ইরান দর কষাকষিতে খুবই কঠোর। আশা করি এবার তারা আরও যুক্তিসঙ্গত আচরণ করবে। তারা একটি চুক্তি করতে চায়। এর আগে জেনেভায় আন্তর্জাতিক আণবিক সংস্থা ও ওমানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানি কূটনীতিকরা। অনিক রহমান, যমুনা নিউজ। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার আগের দিন হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করল ইরান। IRGCর এই মহড়ায় অত্যাধুনিক প্রযুক্তির নৌযান, ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ অংশ নেয় উন্নত প্রযুক্তির বিভিন্ন যুদ্ধাস্ত্র। তেহরানের নৌ ইউনিটগুলো প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যেই হয়েছে সামরিক এই তৎপরতা। মহড়াটির তদারকি করেন বিপ্লবী গার্ড বাহিনীর চিফ কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপোর। হরমুজ প্রণালীতে একের পর এক বিস্ফোরণ ছড়িয়ে পড়ছে, আগুনের ফুলকি আর ধ্বংসাবশেষ। কোনো যুদ্ধক্ষেত্রের দৃশ্য নয় এটি, চলছে ইরানের সামরিক মহড়া। সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে সামরিক শক্তি প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, IRGCর নৌবাহিনী। তদারকিতে ছিলেন IRGC চিফ কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর। মহড়াটির নাম দেয়া হয়েছে স্মার্ট কন্ট্রোল অফ হরমুজ স্ট্রেইট। এ সামরিক তৎপরতায় অংশ নেয় দ্রুতগামী নৌযান, জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সহ আধুনিক প্রযুক্তির নানা যুদ্ধাস্ত্র। এছাড়াও সক্ষমতা প্রদর্শন করে উন্নত মানের ড্রোন ও হেলিকপ্টার। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার একদিন আগে যাচাই করা হয়েছে তেহরানের নৌ ইউনিটগুলোর প্রস্তুতি। পারস্য উপসাগর ও ওমান সাগরে নিজেদের কৌশলগত অবস্থানকে সর্বোচ্চভাবে কাজে লাগানোই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য। বিশ্ব তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ হরমুজ প্রণালী। সৌদি আরব, ইরাক, আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক বাজারে তেল পৌঁছানোর প্রধান পথ এটি। কোনো হামলার জবাবে বহুদিন ধরেই এ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। মনে করা হচ্ছে অঞ্চলটিতে মহড়ার মাধ্যমে তেহরান আবারও জানান দিল নিজেদের অবস্থান। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র ত্যাগের জন্য 60 দিনের আলটিমেটাম দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।
আর তা না মানলে পুনরায় শুরু হবে আগ্রাসন দিয়েছে এমন হুমকিও। ইসরায়েলের ক্যাবিনেট সেক্রেটারি ইয়োসি ফুক্স জেরুজালেমে এক সম্মেলনে বলেন, সব অস্ত্র ত্যাগ করতে হবে হামাসকে। তার দাবি, এই কাজের জন্য 60 দিন সময় চেয়েছে মার্কিন প্রশাসন। ফুক্স জানান, আলটিমেটাম কখন শুরু হবে তা এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার শুরু হতে পারে এই সময়সীমা। ওই দিনই অনুষ্ঠিত হবে গাজার বোর্ড অব পিসের প্রথম বৈঠক। অন্যদিকে এখনও পুরোপুরি অস্ত্র ত্যাগের প্রস্তাব মেনে নেয়নি হামাস। পশ্চিম তীরে দখলদারিত্ব আরও পাকাপোক্ত করার বন্দোবস্ত চূড়ান্ত করল ইসরায়েল। মালিকানার প্রমাণ দিতে না পারলে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে গণ্য হবে ফিলিস্তিনিদের জমি। নেসেটে এমন অনুমোদনের পর শিগগিরই শুরু হচ্ছে জমি নিবন্ধন। তেল আবিবের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ ছড়িয়েছে ফিলিস্তিনিদের মাঝে। 1967 সালে সামরিকভাবে পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েল। তখন থেকে প্রায় প্রতিদিনই চলছে ফিলিস্তিনিদের উচ্ছেদে অভিযান। ধীরে ধীরে পশ্চিম তীরকে গিলে ফেলছে ইসরায়েলি সেটেলারদের অবৈধ বসতি আর সরকারি স্থাপনা। এসব অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিতে এবার নতুন পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। পশ্চিম তীরের এরিয়া সি নামে পরিচিত এলাকায় ফিলিস্তিনিদের জমি নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে নেতানিয়াহু প্রশাসন। জমির মালিকানার প্রমাণপত্র জমা দিতে হবে ফিলিস্তিনি দাবিদারকে, আর এতে ব্যর্থ হলে ওই জমি ইসরায়েলের রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনার মাধ্যমে মূলত ব্যাপক পরিসরে পশ্চিম তীরের জমি দখলে নিতে চাইছে তেল আবিব। কারণ দীর্ঘদিনের যুদ্ধ আর সহিংসতার মধ্যে অনেক ফিলিস্তিনি জমির নথি হারিয়ে ফেলেছেন কিংবা তা নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া জমি নিবন্ধনের প্রক্রিয়া বেশ দীর্ঘ ও ব্যয়বহুল হওয়ায় অনেক জমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেননি অধিকাংশ ফিলিস্তিনি। এই প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের জমির উপর ইসরায়েলি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, আর ফিলিস্তিনিদের এমনভাবে মালিকানা প্রমাণ করতে বলা হবে যা তারা কখনো করতে পারবে না। এভাবে এরিয়া সির প্রায় 83% জমি দখলে নিতে পারে ইসরায়েল। পশ্চিম তীরের এরিয়া সিতে 3 লাখেরও বেশি ফিলিস্তিনির বসবাস। কৃষিকাজ ও পশুচারণের জন্য সেখানকার বিস্তীর্ণ সমতল জমির ওপর নির্ভরশীল তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদের ইমামকে 1 সপ্তাহের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনাদের হাতে আটক হয়েছেন শেখ মোহাম্মদ আলী আব্বাসি, আর 1 সপ্তাহের জন্য তার মসজিদ চত্বরে প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। যদিও এমন পদক্ষেপের পেছনে কোনো কারণ দেখায়নি তেল আবিব। পবিত্র মাস মাহে রমজান শুরুর ঠিক আগে ইসরায়েলের এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে মুসলিমদের মাঝে। এর আগে জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ ইকরিমা সাবরি অভিযোগ করেন, রমজান মাসে মুসলিমদের আল আকসা মসজিদে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। রাশিয়ার সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 দিন ব্যাপী চলবে বৈঠক। রাশিয়ার প্রতিনিধি দলে থাকবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদেনস্কি। ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে মস্কো। রুশ হামলা বন্ধে নিশ্চয়তা চেয়েছে কিয়েভ। শান্তি আলোচনার প্রস্তুতির মাঝে আবার ইউক্রেনের একাধিক জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Доповідає про підготовку росіян до গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেনের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, আর তা প্রতিহতে আমাদের দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা জরুরি। দেরি হলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে। এসব বিষয় নিয়ে মিউনিখে অংশীদারদের সাথে আলোচনা করেছি। комбіновані удари, які вимагають особливо সুদানে জনবহুল একটি বাজারে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 28 জন। রোববার দেশটির মধ্যাঞ্চলীয় কর্দোফান অঞ্চলে এই ঘটনা ঘটে। ড্রোন থেকে হঠাৎ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ব্যস্ত বাজারটিতে। হতাহতদের মধ্যে রয়েছে শিশু, নারী, বৃদ্ধরাও। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স সোমবার এক বিবৃতিতে জানায়, হামলার সময় বাজারটি লোক সমাগমপূর্ণ হওয়ায় গভীর হয়েছে মানবিক বিপর্যয়। হামলায় ব্যবহৃত ড্রোনটি সুদানের সেনাবাহিনীর বলেও দাবি করেছে তারা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সেনারা। জানিয়েছে, কখনো বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় না তারা।
আবারও ম্যাচ শুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে। রড আইল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে 2 জন, গুরুতর আহত আরও 3 জন। সোমবার অঙ্গরাজ্যটির পুটাকেটে একটি আইস হকি রিংকে হয় গোলাগুলির এই ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে সন্দেহভাজন হামলাকারীর। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি, এখনও হামলার উদ্দেশ্যও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে চালানো হয়েছে এই হামলা। লাগাতার বৃষ্টিপাতে বিপর্যস্ত নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চল। বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বন্ধ হয়ে গেছে বহু মহাসড়ক ও ব্রিজ। চলতি সপ্তাহে রাজধানী ওয়েলিংটনে ব্যাপক তাণ্ডব চালানোর পর দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে ঝড়টি। পরিস্থিতি মোকাবেলায় নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্ট চার্চে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে তীব্র বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে ওয়েলিংটনের প্রায় 30,000 বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন, ক্ষতিগ্রস্ত বহু বসতবাড়ি ও যানবাহন। এর আগে নর্থ আইল্যান্ডে ঝড়ের কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়, বন্ধ ঘোষণা করা হয় স্কুল কলেজ। নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে সৃষ্ট নিম্নচাপের কারণে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ কিউবা। তীব্র জ্বালানি সংকটের কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। মার্কিন অবরোধের প্রভাবে বিপর্যস্ত দেশটির মৌলিক পরিষেবা। তেলের অভাবে পরিচ্ছন্নতায় ব্যবহৃত ট্রাক চলাচল বন্ধ হওয়ায় স্তূপ আকারে জমছে ময়লা আবর্জনা। দিনের পর দিন বর্জ্য অপসারণ না হওয়ায় সৃষ্টি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তূপ। কিউবার রাজধানী হাবানার দৃশ্য এটি। জ্বালানির অভাবে বন্ধ ময়লার গাড়ি চলাচল। বাধ্য হয়ে দুর্গন্ধ আর আবর্জনার মাঝেই বাস করতে হচ্ছে বাসিন্দাদের। শুধু রাজধানী নয়, দেশটির বেশিরভাগ শহরের অবস্থাই একই রকম। তীব্র জ্বালানি সংকটে কার্যত অচল হয়ে পড়েছে কিউবা। বাকি সব গাড়ির মতোই তেলের অভাবে রাস্তায় নামতে পারছে না বেশিরভাগ ময়লা উত্তোলনকারী ট্রাক। চারদিকে প্রচুর আবর্জনা, এখন তেলের সংকট আরো বেড়েছে। এভাবে চলতে থাকলে আমরা অসুস্থ হয়ে পড়ব। এখন অবস্থা খুবই গুরুতর। আবর্জনার কারণে নানা রোগ ছড়াতে পারে। আমরা সমাধান চাই। সরকারি তথ্য অনুযায়ী রাজধানীতে ব্যবহৃত 106টি পরিচ্ছন্নতাকারী ট্রাকের মধ্যে এখন চালু আছে মাত্র 44টি, অর্থাৎ স্বাভাবিক সক্ষমতার মাত্র 37 থেকে 44% দিয়ে চলছে বজ্র অপসারণ কার্যক্রম। প্রায় 10 দিন আগে ময়লা নিয়ে গেছে। এখানে কতগুলো ট্রাক দাঁড়িয়ে আছে, অথচ আবর্জনা নেওয়ার কোনো ব্যবস্থাই নেই। শুধু পরিবহন বা বিদ্যুৎ খাতেই নয়, সরাসরি জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে জ্বালানি সংকট। বেশ কিছুদিন ধরেই অফিস ও স্কুলের সময় কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চলছে অনলাইন ক্লাস। রাস্তায় যান চলাচল তেমন নেই বললেই চলে। জীবিকার তাগিদে পায়ে হেঁটেই অফিসে যাওয়া লাগছে বাসিন্দাদের। রান্নার জন্য কাঠ ও কয়লার ব্যবহারে বাধ্য হচ্ছে মানুষ। কয়েক দশকের কঠোর মার্কিন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক বাণিজ্য থেকে এক প্রকার বিচ্ছিন্ন কিউবা। জ্বালানির জন্য মূলত মেক্সিকো, রাশিয়া এবং ভেনেজুয়েলার উপর নির্ভরশীল দেশটি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের পর থেকেই ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে আছে। রাশিয়া দ্রুত সহায়তার কথা জানালেও কবে নাগাদ সে সরবরাহ পৌঁছাবে তা স্পষ্ট নয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। নাইজেরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তার জন্য 100 মার্কিন সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তরের মুখপাত্র জানান, বাউচি এলাকায় স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান প্রদানে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের সামরিক দলটি। তবে তারা সরাসরি অভিযানে অংশ নেবেন না এবং নাইজেরীয় বাহিনীর নিয়ন্ত্রণে কাজ করবেন। সম্প্রতি উত্তরাঞ্চলের বিভিন্ন গ্রামে সশস্ত্র হামলায় 1.5 শতাধিক মৃত্যুর ঘটনায় চরম উদ্বেগজনক হয়ে ওঠে নিরাপত্তা পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এমন পরিস্থিতি চলতে থাকলে নাইজেরিয়ায় অভিযানের হুঁশিয়ারও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীনে বিপুল আয়োজনে উদযাপিত হচ্ছে চান্দ্রবর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল। নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়েই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে দেশটির বাসিন্দারা। চন্দ্রপঞ্জি অনুযায়ী জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হয় দেশটির সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী এই উৎসব। নববর্ষের প্রথম দিনে পরিবারের সকলে একত্রিত হয়। এরপর পরবর্তী 15 দিন বিভিন্ন আয়োজনে মুখর থাকে পরিবেশ। রঙিন বাতি ও লণ্ঠন সহ বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয় বাড়ি, রাস্তাঘাট আর আশপাশের এলাকা। নেতিবাচক শক্তিকে দূরে রাখতে ফাটানো হয় আতশবাজি। এছাড়া করা হয় নাচ গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ আয়োজন। বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত চীনারাও পালন করে থাকে ঐতিহ্যবাহী এই উৎসব। সাম্বা নাচের তালে কার্নিভাল উৎসবে মেতেছে ব্রাজিলের রিও শহরের বাসিন্দারা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে এবারের আসরের। ড্রামের তালে বাদ্যরত সাম্বা সুরে তাল মিলিয়ে রং বেরঙের পোশাকে কোমর দোলাচ্ছেন শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সকল বয়সী মানুষ। রিও জুড়ে আয়োজিত এসব শোভাযাত্রায় অংশ নেবেন প্রায় 60 লাখ মানুষ। ধারণা করা হচ্ছে এটি, যা আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আয়োজন করা হবে আনুমানিক 450 শতাধিক প্যারেড। দর্শক, যমুনা আইডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।